আসসালামু আলাইকুম, আমি আফরোজা চৌধুরী সীমা, প্রভাষক সমাজ বিজ্ঞান অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম। দিনটি সবার শুরু হোক ভালোভাবে এবং শেষ হোক ভালোভাবে, এই কামনা করে আজকের ক্লাসের সূচনা। তো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা কিন্তু পঞ্চম অধ্যায়টি অলরেডি শেষ করেছি, তাই না? যেখানে বাংলাদেশের অভ্যুদয়ের যে সামাজিক প্রেক্ষাপট ছিল সেটা আমরা শেষ করেছি। এখন আমরা নেক্সট যে অধ্যায় আছে আমাদের, যে সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংক্ষিপ্ত সিলেবাসে যে আমাদের নেক্সট অধ্যায় আছে সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ। বাংলাদেশে গ্রামীণ ও শহুরে সমাজ অর্থাৎ রুরাল অ্যান্ড আরবান সোসাইটি অফ বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় আজকের আলোচনার বিষয়বস্তু। এর আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু ক্লাসগুলো হচ্ছে, তোমরা কি বাসায় পড়াশোনা করতেছো? জি ম্যাম, করতেছি। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনাগুলো করতে হবে। হ্যাঁ, আমরা ক্লাস করার সাথে সাথে ওগুলো বাসায় পড়ে শেষ করে নিব, তাহলে পরবর্তীতে চাপ থাকবে না। পরীক্ষা যে কোনো সময় যদি যে কোনো মুহূর্তে যদি ডিসিশন হয়, দেন তখন কোনো চাপ থাকবে না। প্রত্যেকটা সাবজেক্ট একটু একটু করে ক্লাস যখন হবে, ক্লাসের সাথে সাথে তোমরাও বাসায় একটু শেষ করে নিবে। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সম্পর্কে। তো প্রথমে আমরা একটু জানবো যে আমরা এই অধ্যায়টা থেকে আমরা আসলে কি কি শিখবো বা কি কি জানবো, বা কি কি বিষয় আলোচনার বিষয়বস্তু আছে কি কি এই অধ্যায়টিতে, সেটা সম্পর্কে আমরা সবার আগে জানবো। যেমন তোমরা পাঠ পরিকল্পনা যেটাকে বলা হয়, আসলে যে এই অধ্যায়টা, পুরো অধ্যায়টা থেকে আমাদের শেখার কি কি আছে বা পাঠ করার কি কি আছে। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে বাংলাদেশে, যেহেতু আমাদের আজকের টপিকস এর শিরোনামই হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এবং শহুরে সমাজ, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা জানবো বাংলাদেশের গ্রামীণ সমাজ সম্পর্কে, গ্রামীণ সমাজের ধারণা সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে, এবং সাথে সাথে বাংলাদেশের যে গ্রামীণ সমাজের প্রকৃতি রয়েছে সে প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। এবং সাথে সাথে আমরা কি জানবো, শহর সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের শহর সমাজের যে শহর সমাজ সম্পর্কে জানবো, সমাজের ধারণা সম্পর্কে, শহর সমাজের বৈশিষ্ট্য জানবো আমরা, এবং সাথে সাথে প্রকৃতি সম্পর্কে জানবো। নেক্সট আমরা জানবো বাংলাদেশের যে যে গ্রামীণ এবং শহুরে সমাজ রয়েছে, এই গ্রামীণ এবং শহুরে সমাজের মধ্যে একটা তুলনা, ঠিক আছে, দুটো সমাজের মধ্যে একটা কম্পারিজন যেটা আমরা বলি, তুলনা যেটা বলি, সেটা সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা জানবো যে বাংলাদেশে গ্রাম সমাজ এবং শহুরে সমাজের যে সামাজিক স্তর বিন্যাসগুলো রয়েছে, সেই স্তর বিন্যাসের ধারা এবং প্রকৃতি সম্পর্কে জানবো। এবং গ্রামীণ এবং শহর সমাজের যে সমাজ কাঠামো রয়েছে, সমাজ কাঠামোটা কেমন, সেই সমাজ কাঠামো সম্পর্কে আমরা জানবো। তারপরে জানবো বাংলাদেশের গ্রাম এবং শহরের দুটোর মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে। হ্যাঁ, একটা দেশের সাথে যেমন অন্য একটা দেশের মধ্যে একটা সম্পর্ক থাকে, তেমন একটি দেশের মধ্যেই শুধু গ্রাম এবং শুধু শহরের মধ্যে কি ধরনের আন্তঃসম্পর্ক রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। এবং সাথে সাথে জানবো পরিবর্তন, সৃষ্টি হচ্ছে সমাজ সর্বদা পরিবর্তনশীল। তো এই গ্রাম এবং সমাজ, শহর যে সমাজ রয়েছে, এগুলো যে পরিবর্তনের ধারাগুলো আছে, কিভাবে পরিবর্তন হচ্ছে সে সম্পর্কে আমরা জানবো। এবং আরো জানবো যে বাংলাদেশে গ্রাম এবং শহরের যে রীতিনীতি রয়েছে, সংস্কার রয়েছে, বিশ্বাস, মূল্যবোধ গুলো রয়েছে, এক কথায় পুরো যে সংস্কৃতিটা রয়েছে, সেই সংস্কৃতি সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের পাঠ পরিকল্পনা। এই অধ্যায় থেকে আমরা এই বিষয়গুলো জানবো: গ্রাম এবং শহর সমাজের বৈশিষ্ট্য, প্রকৃতি, ধরন, তুলনা, দুটোর মধ্যে তুলনা, দুটো সমাজের মধ্যে তুলনা, তারপরে হচ্ছে স্তরবিন্যাস,
সামাজিক যে কাঠামো, সমাজ কাঠামো রয়েছে ক্ষমতার ভিত্তিতে বা অন্যান্য ভিত্তিতে, সেই কাঠামো সম্পর্কে জানবো, এবং সাথে সাথে আন্তঃসম্পর্ক, পরিবর্তনের ধারা এবং বিভিন্ন ধরনের যে সংস্কৃতিগুলো রয়েছে, যেমন সংস্কার, বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, এ সম্পর্কে আমরা গ্রাম এবং শহরের সমাজের জানবো। এটা হচ্ছে মূল পাঠ পরিকল্পনা। এখন আজকে আমরা সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজ। আচ্ছা, গ্রামীণ সমাজ বলতে কি বুঝি আমরা? কিন্তু যদি সাধারণভাবেই কিন্তু যদি বলি, এর একটা বেসিক যে ধারণা, সেই ধারণাটা কিন্তু আমাদের আছে। আমরা সবাই কিন্তু জানি যে গ্রাম কি, শহর কি। দুটোর মধ্যে যদি আমরা সংজ্ঞা যদি আমরা বলতে বলি, তবে সংজ্ঞা আমরা বলতে পারবো। দুটোর মধ্যে যদি আমরা মিল বলতে চাই, মিলও বলতে পারবো। দুটোর মধ্যে আমরা যদি পার্থক্য জানতে চাই, আমরা পার্থক্যও কিন্তু বলতে পারবো। কারণ এই দুটো সমাজের সাথে আমাদের কিন্তু পরিচিতি ব্যাপক। কারণ আমরা অনেকেই কিন্তু গ্রাম থেকে উঠে এসেছি এবং শহরে মানে গ্রামে জন্ম, পরবর্তীতে আবার কি হচ্ছে, পড়াশোনার জন্য বা চাকরির ক্ষেত্রে বা যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু আবার শহরে আসছি। তো দুটো সমাজকেই কিন্তু আমরা একদম ডিরেক্টলি ভাবে কিন্তু আমরা দুটো সমাজের সাথে আমরা পরিচিত, দুটো সমাজের সংস্কৃতির সাথেও আমরা পরিচিত, কম বা বেশি, ঠিক না? সেহেতু গ্রামীণ সমাজ কাকে বলে বা শহরের সমাজ কাকে বলে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে, এখন আমি যদি বলি গ্রামীণ সমাজের একটা সংক্ষিপ্ত ধারণা দাও, যার মাধ্যমে আমি বুঝতে পারি যে এটা গ্রাম, তাহলে তোমরা কিভাবে উত্তর দিবে? তোমাদের কাছ থেকে আমি একটু শুনবো। এখন মোটামুটি 9 জন পার্টিসিপেন্ট মেবি আছো, 9 জন মানে শিক্ষার্থী তোমরা এখানে আছো। 9 জনের মধ্যে থেকে বলো যে আমরা যদি বলি গ্রামীণ সমাজ, কিভাবে বুঝবো যে এটা গ্রাম সমাজ? কিভাবে তুমি চিহ্নিত করবে? তোমরা কি ক্লাসে আছো? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে বলো যে গ্রামীণ সমাজ বলতে কি বুঝতেছো, একটা সাধারণ একটা ধারণা যে আমি এইভাবে গ্রামকে চিহ্নিত করতে পারি, আমি গ্রাম বলতে এটা বুঝি। বলো, বলতে হবে, শুধু ক্লাসে থাকলে, অনলাইনে থাকলে হবে না, কনভারসেশন করতে হবে। হ্যাঁ, বলো। ম্যাডাম, গ্রামীণ সমাজ বলতে এখানকার অধিকাংশ মানুষই কৃষি নির্ভর এবং এই যে হ্যাঁ, কৃষি নির্ভর, মূল তো সেটাই, পেশার ভিত্তিতেই তো নির্ণয় করা হচ্ছে। ঠিক আছে, কৃষি নির্ভর তাদের হচ্ছে পেশাজীবী গোষ্ঠী। তারা শারীরিক পরিশ্রমের উপর বেশি জোর দেয়। হুম, আচ্ছা, তাহলে বলি যে আমরা সমাজ যদি বলি, প্রাচীন সমাজটা ছিল, তোমার সমাজ কি? গ্রাম। ঠিক আছে, এ কারণে অ্যান্ড ম্যান ক্রিয়েটেড দ্য সিটি, অর্থাৎ সৃষ্টিকর্তা গ্রাম তৈরি করেছেন এবং মানুষ তৈরি করেছে শহর। ঠিক আছে, শহর কিন্তু মানুষের সৃষ্টি, আর গ্রাম কিন্তু ন্যাচারালি সৃষ্টি, অর্থাৎ সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্টি, এটা বলা হয়ে থাকে। তো এই যে আমরা যে সভ্যতাগুলো দেখে, আমরা যত সভ্যতা দেখে আসছি সবই কিন্তু গ্রামীণ যে প্রাচীন যে সমাজ ব্যবস্থা ছিল সেগুলো কিন্তু সবই গ্রামীণ সমাজ। আর এই গ্রামীণ সমাজগুলো কিন্তু কি গ্রামকে আসলে কেন্দ্র করেই গড়ে ওঠে। এখন এই গ্রামের বৈশিষ্ট্য কি? গ্রামের বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানকার মানুষরা কি করে, কৃষির উপর পুরোপুরি নির্ভরশীল থাকে। তাদের জীবিকা বা পেশাজীবী তারা যে হয়ে থাকে, তারা কিন্তু কি কৃষির উপর, অর্থাৎ সব ধরনের ফসল উৎপাদন করাই হচ্ছে তাদের, বা সব ধরনের শস্য উৎপাদন করা বা ফলমূল চাষ করা, সবজি চাষ করা, এক কথায় চাষাবাদ করাই হচ্ছে তাদের জীবনের মূল উদ্দেশ্য। মানে তাদের পেশাজীবী তারা, মূল চাষাবাদ করা। এবং এই যে গ্রাম হচ্ছে মূলত কৃষি নির্ভর জনবসতি, যেখানে কৃষকরা কি করছে, চাষযোগ্য জমি আছে, সেই চাষযোগ্য জমি পরিবেষ্টিত হয়ে তারা একত্রে এক জায়গায় বসবাস করে।
ঠিক না? এ সম্পর্কে কিন্তু সমাজ বিজ্ঞানীদেরও কিছু, গ্রামীণ যে সমাজ বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু কিছু এ নিয়ে সংজ্ঞাও দিয়েছেন। যেমন এখানে যদি আমরা সমাজ বিজ্ঞানী একজনের সংজ্ঞা পড়ি হচ্ছে স্যান্ডারসন, তোমরা হয়তো বা নাম শুনেছো, ডি স্যান্ডারসন। তিনি বলেছেন যে গ্রাম সম্প্রদায় বলতে বিস্তৃত যে কৃষিক্ষেত্র এবং অসংখ্য বাস্তুভিটা নিয়ে গড়ে ওঠা একটা জনসমষ্টিকে বোঝায়, যা তাদের সাধারণ কার্যাবলীর কেন্দ্রবিন্দু। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা পেশাকে কেন্দ্র করেই কিন্তু একটা জনবসতি গড়ে উঠেছে, এবং সেটা হচ্ছে কৃষি। এই জন্য তাদের বলা হচ্ছে গ্রাম সম্প্রদায় বা গ্রামীণ সমাজ, বা ওই সমাজটাকে বলা হচ্ছে গ্রাম। ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু সমাজ বিজ্ঞানীদের বিভিন্ন সংজ্ঞা রয়েছে, কিন্তু আমরা সাধারণ সংজ্ঞা জানবো। সাধারণ সংজ্ঞাই হচ্ছে যে গ্রাম বলতে সেটাকে বোঝাচ্ছে যেখানকার মানুষ সাধারণ জীবন যাপন করে, সহজ সরল হয়ে থাকে, তাদের মধ্যে তাদের জীবিকা, তাদের হচ্ছে জীবনধারা সবকিছুই কি হয়, একদম সাধারণ, একদম সহজ সরল হয়। তারা মানসিক ভাবেও সহজ সরল হয়, তাদের জীবনের মধ্যে বৈচিত্র্যতা কম। ঠিক আছে? এগুলো বৈশিষ্ট্যগুলো পড়তে গেলেই কিন্তু আমরা সংজ্ঞাগুলোকে মানে সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি বা বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করি, তাহলেই কিন্তু কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যায়। এই যে সমাজবিজ্ঞানী স্যান্ডারসন, তিনি কিন্তু গ্রামের কথা উল্লেখ করেছেন 3 ধরনের। একটা হচ্ছে ক্ষুদ্র পল্লী, একটা হচ্ছে মাঝারি পল্লী, আর একটা বৃহৎ পল্লী। এটা তিনি উল্লেখ করেছেন জনসংখ্যার ভিত্তিতে। অর্থাৎ একটা গ্রামে কতজন জনসংখ্যা থাকলে সেই জনসংখ্যাটাকে ক্ষুদ্র পল্লী বলা হচ্ছে বা ক্ষুদ্র গ্রাম বলা হচ্ছে, মাঝারি পল্লী বলা হচ্ছে বা মাঝারি গ্রাম বলা হচ্ছে, আর একটা হচ্ছে বৃহৎ পল্লী। এখানে দেখা যাচ্ছে 500 জনেরও যদি কম থাকে তাহলে সেটাকে একটা ছোট গ্রাম বা ক্ষুদ্র পল্লী বলা হচ্ছে। আবার 500 থেকে যদি 1200 জনের মধ্যে জনসংখ্যা হয়ে থাকে, মানে সেটাকে বলা হচ্ছে মাঝারি। আর 1200 থেকে যদি 2500 হয় তাহলে সেটা বৃহৎ পল্লী বা বড় গ্রাম হিসেবে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ জনসংখ্যাকে কেন্দ্র করে তিনি এখানে কি করেছেন, গ্রামকে উল্লেখ করেছেন। ঠিক আছে? তো গ্রামের যে আমরা জানলাম গ্রাম সমাজ সম্পর্কে, তো গ্রামীণ সমাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কি? জনসংখ্যার যে ঘনত্ব, এই জনসংখ্যার ঘনত্বটা কি থাকে, কম থাকে। যেমন তোমরা লক্ষ্য করো যে স্যান্ডারসন যে ছোট গ্রাম বা ছোট পল্লীর কথা বলছেন, সেখানে 500 জন বা 500 জনের কম যদি জনসংখ্যা হয়, তবুও কিন্তু সেটা একটা গ্রাম। হলে বেশি হলে হয়তোবা 1200 বা 1500 2500 জনসংখ্যা থাকছে। তো দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে জনসংখ্যার ঘনত্বটা থাকে কম। আবার দেখা যাচ্ছে সামাজিক যে গতিশীলতা, সেই গতিশীলতা হারও কম থাকে। অর্থাৎ তারা এই যে নিজস্ব কিছু মানুষ তাদের মধ্যেই যোগাযোগ করে, তাদের মধ্যে যে গতিশীলতা, অর্থাৎ নিজ সমাজের বাইরে গিয়েও অনেক কিছু করা, বা নিজ যে গ্রামের বাইরে গিয়েও তারা তাদের ব্যবসা প্রচার করা, এই জিনিসগুলো কিন্তু খুব কম থাকে। যার কারণে ওদের মধ্যে সেই গতিশীলতার হারটা থাকে কম, যেটা শহরের মধ্যে কিন্তু অনেক বেশি। আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাই আমাদের কর্মের জন্য, আমাদের জীবিকার জন্য, আমাদের পড়াশোনার জন্য, কিন্তু গ্রামে কিন্তু এটা খুবই কম থাকে। যার কারণে বলা হয় যে সামাজিক গতিশীলতাটা কম থাকে। এবং প্রধান যে বৈশিষ্ট্য, কৃষি নির্ভর অর্থনীতি, অর্থাৎ তাদের অর্থনীতিটাই কৃষি নির্ভর। কেউ হয়তো বা ধান চাষ করছে, কেউ গম চাষ করছে, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছে, শস্য উৎপাদন করছে, সবজি উৎপাদন করছে, বা বিভিন্ন ধরনের, এক কথায় যে উৎপাদন কার্যে তাদের কিন্তু তারা বেশিরভাগ সময় কিন্তু সবাই নিয়োজিত থাকছে। অর্থাৎ আমরা যারা শহরে বসবাস করি, তারা কিন্তু পুরোপুরি নির্ভর করে থাকি কার উপর? গ্রামীণ সমাজের উপর, তাই না? গ্রামীণ সমাজে কৃষির উপর উৎপাদন ব্যবস্থাটা, খাদ্যের যোগান দেওয়ার যে ব্যবস্থাটা, সেটাই শহরে চাষাবাদ করা হয়, হয় না, গ্রামে চাষাবাদ করা হয়। এই কারণে খাদ্যের যে প্রধান যোগানটা, মূল যোগানটা, সেটাই কিন্তু কি করে, গ্রামীণ সমাজ করে থাকে বা গ্রামীণ সমাজের জনগণ করে থাকে। যার কারণে বলা হচ্ছে যে কৃষি নির্ভর অর্থনীতি হচ্ছে গ্রামীণ সমাজের মূল চাবিকাঠি। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। এছাড়া যদি বলি আমরা সামাজিক স্তর বিন্যাস, সামাজিক স্তর বিন্যাস তোমরা পড়েছো সমাজ প্রথম পত্রে। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে জানো তোমরা? আচ্ছা,
সামাজিক স্তর বিন্যাস অর্থাৎ সমাজের মানুষদেরকে যে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে সামাজিক মর্যাদার ক্ষেত্রে, ক্ষমতা কাঠামোর ক্ষেত্রে, সেই স্তর বিন্যাসটা কিন্তু শহরে যতটা বেশি হয় কিন্তু সেরকম থাকে না। অর্থাৎ গ্রামীণ সমাজে খুব কম, শহরের সমাজে কিন্তু বেশি। এটাও হচ্ছে একটা গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে সামাজিক সংহতি এই সংহতিও রয়েছে। আবার সহজ সরল জীবন ব্যবস্থা। আমরা গ্রামীণ মানুষ বলতে বুঝি তাদের জীবন ব্যবস্থা বা জীবন প্রণালীটা হচ্ছে সহজ সরল, পরিবর্তনের গতিটা কম। অর্থাৎ শহর যতটা দ্রুত গতিতে পরিবর্তন হয়, শহরের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, তারপরে তোমার পুরো সংস্কৃতি বা জীবিকার যে নির্বাহের প্রণালী বা পেশা, সবকিছুই শহরে যেভাবে পরিবর্তন হয় গ্রামে কিন্তু পরিবর্তন হয় না। যার কারণে গ্রামের সমাজের একটি বৈশিষ্ট্য হচ্ছে। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করে আমরা কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য পাচ্ছি, বা বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এখানে আমরা গ্রামীণ সমাজের যে সংজ্ঞা, সেই গ্রামীণ সমাজের সংজ্ঞাটাকেও অনুধাবন করতে পারছি। তাহলে আমরা বৈশিষ্ট্য কি কি জানলাম? বৈশিষ্ট্য জানলাম জনসংখ্যার ঘনত্ব কম, তারপরে হচ্ছে কৃষি অর্থনীতি, সামাজিক গতিশীলতার হার কম, তারপরে পরিবর্তনের যে সামাজিক যে পরিবর্তন, সেই সামাজিক পরিবর্তনের গতি কম, এবং সমাজে স্তর বিন্যাস, সেই স্তর বিন্যাসের আধিক্যটাও কম। আবার দেখা যাচ্ছে যে সেখানকার মানুষ সহজ এবং সরল জীবনযাত্রা নির্বাহ করে। এভাবে আমরা প্রায় 6-7টার মতো সামাজিক যে বৈশিষ্ট্য গ্রামীণ সমাজের, সেই বৈশিষ্ট্যগুলোকে বুঝতে পারলাম। এখন যদি আমরা জানি যে গ্রামীণ সমাজের সামাজিক প্রকৃতি সম্পর্কে, গ্রামীণ সমাজের, বাংলাদেশের গ্রামীণ সমাজ সম্পর্কে ধারণা লাভের জন্য এর বৈশিষ্ট্যগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করা জরুরি। এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো জানলাম, সেই বৈশিষ্ট্যগুলো জানলেই কিন্তু আমরা প্রকৃতি সম্পর্কে একটা চমৎকার ধারণা পাবো। এবং এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই কিন্তু প্রকৃতিগুলো নিহিত রয়েছে। যেমন আমরা প্রথমে বললাম যে কৃষিভিত্তিক অর্থনীতি, বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু গ্রামীণ সমাজের প্রকৃতি আমরা খুঁজে পাচ্ছি। কৃষি ভিত্তিক অর্থনীতি আমরা জানলাম যে প্রধান একটা প্রকৃতি। এরপরে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে একটা যৌথ পরিবার ব্যবস্থা। এটা কিন্তু তোমরা সবাই জানো যে গ্রামীণ সমাজে কিন্তু যৌথ পরিবার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা কৃষি ভিত্তিক হওয়ার কারণে পরিবার ব্যবস্থা কিন্তু বেশিরভাগ সময় কি হয়, যৌথ পারিবারিক হয়। অর্থাৎ বাবা মা, দাদা দাদি, চাচা চাচি বা তারও ভাই বোন যে আছে, সবাই মিলে কিন্তু একসাথে বসবাস করার যে টেন্ডেন্সি বা মানসিকতা, সেটা কিন্তু আমরা শহরে দেখতে পাই না, কিন্তু আমরা গ্রামে কিন্তু দেখতে পাই। সে কারণে আমরা দেখি যে প্রধান একটা বৈশিষ্ট্য বা প্রধান একটা প্রকৃতি হচ্ছে যৌথ পরিবার ব্যবস্থা। তারপর আমরা জানলাম যে সরলতা বা হচ্ছে সহজ সরল জীবন ব্যবস্থা জানলাম যে গ্রামীণ মানুষ অনেক অত্যন্ত সহজ সরল হয়ে থাকে এবং খুবই সাধারণ, ঠিক আছে, শহরের মতো কিন্তু এত চাকচিক্যময় বা এত জটিল কিন্তু নয়। এছাড়া তাদের মধ্যে যে সামাজিক সংহতি, সেই সামাজিক সংহতিটা কিন্তু থাকে অনেক বেশি নিবিড়। অর্থাৎ সামাজিক সংহতি বলতে পরিবারের মধ্যে কিংবা প্রতিবেশীর মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে যে একজনের সাথে একজনের ভাবের আদান প্রদান করা বা সহযোগিতা করা, সহমর্মিতা দেখানো, এই বিষয়গুলো কিন্তু গ্রামের সমাজে থাকে অনেক বেশি। অর্থাৎ প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করা, এই আচরণটা কিন্তু গ্রামের সমাজে থাকে অনেক বেশি। আরেকটি প্রকৃতি হচ্ছে বা আরেকটি বৈশিষ্ট্য যে ধর্মভীরুতারা। গ্রামীণ সমাজের মানুষ কিন্তু যে ধর্মই হোক না কেন, মুসলিম, হিন্দু বা অন্যান্য ধর্মাবলীও যদি হয়, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ধর্মভীরুতাটা থাকে অনেক বেশি। ধর্মপরায়ণ যেটা আমরা বলি, হ্যাঁ, ধর্মপরায়ণ তারা বেশি থাকে, ধর্মের প্রতি তারা অনেকটা আসক্ত থাকে, ধর্মকে মেনে চলা, ধর্ম অনুযায়ী চলা। এই করতে গিয়ে অনেক সময় তারা আবার কি হয়, বিভিন্ন ধরনের কুসংস্কারেও কিন্তু জড়িয়ে পড়ে। দেখা যাচ্ছে যে কোনো ধর্মে নেই, কিন্তু তারপরেও তারা কি করছে, সেটাকে নিজের ধর্মের মধ্যে
মনে করছে যে এটা ধর্মের একটা অংশ। এটা করতে গিয়ে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন ধরনের কুসংস্কারের সাথে তারা জড়িয়ে পড়ে। তো এই যে কুসংস্কার, এই কুসংস্কারটাও কিন্তু গ্রামীণ সমাজের একটা প্রকৃতি বা একটা বৈশিষ্ট্য, যে তারা বিভিন্ন ধরনের কুসংস্কারে বিশ্বাস করে এবং মেনে চলে, সেই কুসংস্কারগুলো মেনে চলে। আচ্ছা, আরেকটা আরো আরো অনেকগুলো হচ্ছে তোমার গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দারিদ্রতা। হ্যাঁ, দরিদ্রতা। দরিদ্রতা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। যেমন বাংলাদেশের আহ আহ, যারা গ্রামে বসবাস করে তাদের ম্যাক্সিমামই কিন্তু খুব ধনী হয় না। হ্যাঁ, একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা আরো নিম্ন একদম নিম্নবিত্ত জীবের কিন্তু এর উপরেই কিন্তু যে জনসংখ্যা, সেই জনসংখ্যার চাপটা কিন্তু খুব বেশি থাকে, যার ফলে যে চাষযোগ্য জমিগুলো, এই জমিগুলো কি হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়। এবং দেখা যাচ্ছে অনেকাংশ অনুন্নত কৃষি ব্যবস্থার কারণে যে উৎপাদন হওয়া দরকার সেই উৎপাদন কিন্তু সেই তুলনায় হয় না, যার ফলে দরিদ্রতা কিন্তু বাংলাদেশের কৃষির সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ গ্রাম এবং দরিদ্র, এটা মোটামুটি একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এবং উৎপাদন কম হওয়ার ফলে কিন্তু এই জিনিসটা বেশি হয়। আর উৎপাদন কেন কম হচ্ছে, কারণ তাদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান, সেই প্রযুক্তিগত জ্ঞান থাকে না। হুম, তারা উন্নত সার, উন্নত বীজ, উন্নত সেই চাষাবাদটা তারা করতে পারছে না, জ্ঞানের অভাব। ঠিক আছে, যেমন আমরা দেখি যে শহরে এলাকা ভিত্তিক স্কুল রয়েছে, কিন্তু গ্রামে কি আছে? গ্রামে নেই। গ্রামে দেখা যাচ্ছে 2-3টা গ্রাম মিলে একটা স্কুল। সেখানে কি হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে কম যাচ্ছে, যার কারণে অশিক্ষা বা শিক্ষিত যে হার, সেটাও কিন্তু গ্রামীণ সমাজে কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুসংস্কারের সাথে রিলেটেড হচ্ছে কি ধর্মপরায়ণ, মানে ধর্মভিত্তিক, ধর্মভীরু মানুষ। আবার দেখা যাচ্ছে যে দরিদ্রতা আছে, কারণ হচ্ছে মানুষের মধ্যে সেই জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব কিসের? প্রযুক্তিগত জ্ঞানের অভাব, উন্নত চাষাবাদ করা দরকার, সেই জ্ঞানের অভাব। এবং সে কারণে দেখতে পাচ্ছি যে সেখানে মানুষের মধ্যে অশিক্ষা কাজ করছে, পর্যাপ্ত পরিমাণ শিক্ষা পেয়ে না, বা পঞ্চম শ্রেণীর পরে স্কুল যাচ্ছে না, স্কুল থেকে তারা ঝরে পড়ছে কোনো কারণবশত। এই যে একটা ঘাটতি থেকে আছে, এই ঘাটতির কারণেও কিন্তু এই যে গ্রামীণ সমাজ, এই গ্রামীণ সমাজগুলো উন্নত হচ্ছে না। এভাবে কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু দেখতে পেলাম, যে এই বৈশিষ্ট্যগুলো গ্রামীণ সমাজে রয়েছে। আরেকটা বিষয় তোমরা দেখবে, সেটা হচ্ছে রক্ষণশীলতা। রক্ষণশীলতা কি? যে পরিবারের প্রধান হচ্ছে বা, এবং বাবাই হচ্ছে কি সর্বক্ষম, সে তার পরিবারের সদস্যদের কি করছে, একটা নিয়মের বা একটা গণ্ডির মধ্যে, সংস্কারের মধ্যে নিয়ে যাচ্ছে। পড়াশোনার প্রতি তাদের কোনো আগ্রহ নেই, তাদেরকে নিয়োজিত করছে কৃষিকাজে, কাজ করাচ্ছে, বাসার বিভিন্ন ধরনের কৃষি কাজে তাদেরকে নিয়োজিত করছে। ফলে কি হচ্ছে, সেখানে অতি মাত্রায় রক্ষণশীল হওয়ার ফলে দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন, গ্রামীণ সমাজে কিন্তু পরিবর্তনের গতিটা কম। এই পরিবর্তনের গতি কম হওয়ার একটা কারণ হচ্ছে যে মানসিকতা, দৃষ্টিভঙ্গি না পরিবর্তন হওয়া, যার কারণে সমাজে কিন্তু, গ্রামীণ সমাজে আমরা দেখতে পাই যে রক্ষণশীলতা খুব বেশি, রক্ষণশীলতাটা খুব বেশি কাজ করে, এবং এটি একটি গ্রামীণ সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। জনসংখ্যা, যেটা বললাম, জনসংখ্যার ঘনত্ব কিন্তু কম থাকে, ফলে জনসংখ্যার সাথে জড়িত যে অন্যান্য সমস্যাগুলো, যেমন পরিবেশ দূষণ, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, এগুলো কিন্তু আবার কম হলেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু আবার গ্রামীণ সমাজের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছে। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের অভাবও কিন্তু গ্রাম সমাজে রয়েছে। চিত্ত বিনোদন হিসেবে হয়তো আছে, তাছাড়া কিন্তু সেভাবে বিনোদনের ব্যবস্থা কিন্তু গ্রামীণ সমাজে নেই। এভাবে কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাও রয়েছে, যেমন যৌতুক প্রথা, বাল্য বিবাহ, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে ভিক্ষাবৃত্তি রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে, অতিরিক্ত গ্রামে আবার জনসংখ্যা যখন বেড়ে যায় তখন কৃষির উপর চাপ সৃষ্টি হয়,
এভাবে কিন্তু বিভিন্ন ধরনের যে সামাজিক সমস্যা রয়েছে সেই সামাজিক সমস্যাগুলো কিন্তু গ্রামীণ সমাজে রয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা কি জানলাম? গ্রামীণ সমাজ সম্পর্কে জানলাম, সমাজ সম্পর্কে ধারণা জানলাম, বৈশিষ্ট্য এবং প্রকৃতি সম্পর্কে জানলাম। এখন তোমরা বলো ক্লাস নিয়ে আর কোনো কথা, মানে এই যে এখন এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু জানলাম, কারো কোনো সমস্যা? তোমরা আজকে ক্লাস থেকে কি কি শিখলে সেটা বলো, কি কি জানলে আজকে ক্লাস থেকে বলো। আজকে সমাজ বিজ্ঞানের ক্লাস করছো তোমরা, সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমরা পড়ছো, দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় পড়ছো, আমি বলে দিচ্ছি। এখন কি কি জানলে, কি কি শিখলে সেটা বলো। বইটা তো আমার খোলা আছে, আমি তো দেখে দেখে বলতে পারবো না। হ্যাঁ বলো না, দেখেই বলো, সমস্যা নাই তো। বই সামনে আছে, বই থাকবে, ক্লাসে বই থাকে না? ক্লাসেও তো বই থাকে। বলো, দেখে দেখেই বলো কি কি জানলে আজকে, কি কি শিখলে, এতটুকু তো আমাকে জানতে হবে তাই না? বলো। আমেরিকান সমাজবিজ্ঞানী স্যান্ডারসন 3টি প্রধান রীতিতে গ্রামের মধ্যে পার্থক্য নির্দেশ করেন: ক্ষুদ্র গ্রাম, মাঝারি গ্রাম, বৃহৎ গ্রাম। 500 এর কম হলে আচ্ছা ক্ষুদ্র গ্রাম, 500 থেকে 1200 এর মাঝে মাঝারি, 1200 থেকে 2500 বৃহৎ গ্রাম। আবার আচ্ছা, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য: আর কি জানলাম? ম্যাম আমি জমি বলবো। শুনি শুনি, বলবা তুমি, অবশ্যই বলবা, শুনে নেই, বলো। আমরা শিখলাম যে গ্রামের যে বৈশিষ্ট্যটা, যে আমরা কিভাবে বুঝতে পারবো একটা গ্রাম সমাজ কিভাবে গঠিত হয়। তারপরে আমরা এটা শিখলাম যে গ্রামের স্তর কিভাবে হয়, মাঝারি গ্রাম, ক্ষুদ্র গ্রাম, তবে গৃহপল্লী, এই সম্পর্কে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। আর কে বলতে চাইলে? না, আমি আবু তাহের বলছিলাম, আমি বলছিলাম। আচ্ছা, আবু তাহের বলো। ম্যাম আমি এখনই এগুলো বললাম যে আমরা মানে গ্রামের যে স্তরগুলো, বিভিন্ন আচ্ছা ধরনের স্তর, সেই আচ্ছা, ঠিক সম্পর্কে আছে, ক্লাস করছো সেটা বোঝা যাচ্ছে। আর ক্লাসে থেকে রেসপন্স করতে হবে, হ্যাঁ। রেসপন্স না করলে বোঝা যায় না যে আমি ক্লাসটা নিচ্ছি, আমি কাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, তোমরা যদি রেসপন্স না করো তাহলে একটু সমস্যা হয়ে যায়। আমি তো বলে 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 40 মিনিট বলে চলে যাবো, আধা ঘন্টা বলে চলে যাবো, তোমরা শুয়ে আছো, শুনলে শুনছো, না শুনলে না শুনছো, এমন করলে হবে না। ক্লাস করলে ক্লাসে বলতে হবে, কথা বলতে হবে, সামনে বই থাক, বই দেখেই বলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, তো সেটা হচ্ছে কথা। তোমরা প্রশ্ন করলে উত্তর দিবে, না জানলে জিজ্ঞেস করবে, না পারলে জিজ্ঞেস করবে, ম্যাডাম আবার বলেন। আম, আর আমি আমি যদি জানতে চাই যে তোমরা কি কি আজকে শিখলে, একটা ক্লাস শেষ করে তো জানতে হবে আমাকে যে তোমরা জানলে কি কি শিখলে, কি কি, এই বিষয়টা তো আমাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, তো এই কারণে একটু কি করবে, কনসেন্ট্রেট করবে এবং উত্তর দিবে। নাহলে মনে হচ্ছে তোমরা সবাই ঘুমাচ্ছ, আমি শুধু কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, এমন হবে। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা গ্রাম সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা জানলাম। এরপর ডিটেলস আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো জানবো। যেমন শহরের সমাজ সম্পর্কে জানবো, তারপর দুটোর মধ্যে তুলনা তখন আমরা জানবো, এর যে পুরো সংস্কৃতি সম্পর্কে জানবো। তো আমাদের কিন্তু একটা বেসিক কিন্তু একটা ধারণা কিন্তু হয়ে গেছে। এখন আমরা আগামী ক্লাসে আমরা আগামী ক্লাসে বা আগামী দিন যে আমাদের ক্লাস আছে সেদিন কিন্তু আমরা শহরের সমাজ সম্পর্কে জানবো। এবং তোমাদেরকে কিন্তু কি করতে হবে, বলতে হবে। আমি কিন্তু এই জন্য বলে দিচ্ছি যে আগামী ক্লাসে আমরা শহর সম্পর্কে জানবো, তবে তোমরা একটা বেসিক যে ধারণা, সেই ধারণাটা তোমরা কিন্তু কি নিয়ে আসবে। ঠিক আছে? বাংলাদেশে যে শহর সমাজ রয়েছে সেই শহর সমাজের ধারণা, বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শেষ নেক্সট যেদিন ক্লাস সেদিন কিন্তু আমরা জানবো। ঠিক আছে? তো তোমরা জি ম্যাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইলো। আজকে এই পর্যন্তই। ঠিক আছে, জি ভালো ম্যাম। থাকো সবাই।